হাসান মাহমুদ, আমরা তার কাছেও জানতে চেয়েছি অ্যাজ এ ফরেন মিনিস্টার সেই সময় কি হয়েছিল। দিল্লিকে কেন বাছাই করলেন? ভারতকে কেন বেছে নিলেন এটি করার জন্য? এবং আরো যেটি সুনির্দিষ্ট প্রশ্ন, সেখানে তো অনেক আওয়ামী লীগের অনেক নেতারা রয়েছেন। ধরেন ওবায়দুল কাদের আছেন, আ আ নানক ভাই আছেন, অনেক সবাই কম বেশি সবাই আ ক ইন ইন্ডিয়াতেই আছে। তো তাদেরকে না ডেকে হাসান মাহমুদ এবং আ আ এই যে নওফেল ভাইকে কেন? নওফেল ভাই কই গেলেন? হ্যাঁ। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে যে আ এই যে এটা আমার একক সংগঠন না আসলে, বাট আমি এটার ওয়ান অফ দ্য ফাউন্ডার। ২০১৩ সালে এই সংগঠনটি আপনার তৈরি করা হয় মূলত যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমস গুলোর ব্যাপারে রিসার্চ করার জন্য। আমরা একটা রিসার্চ অর্গানাইজেশন। তো এই প্রোগ্রামটা কিন্তু শুধু আইসিআরএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা এককভাবে করেনি। আমাদের যে আরেকটা প্যারেন্ট অর্গানাইজেশন আছে অর্থাৎ ল ভ্যালি সলিসিটরস, একটা ল ফার্ম, যুক্তরাজ্য ভিত্তিক একটা ল ফার্ম, তাদের সুপারভিশনেই আসলে তাদের সুপারভিশনে এখানে ছিল। আর আরেকটা জিনিস আপনাকে একটু বলে নেই, সেটা হচ্ছে যে নওফেল ভাইকে যে আপনি আজকে এইখানে প্রোগ্রামটাতে দেখলেন, আর যদি আপনারা এই রিভার্টালটা পড়তেন তাহলে আপনারা এটাও দেখতে পেতেন যে নওফেল ভাইয়ের সাক্ষাৎকার কিন্তু যথোপযুক্তভাবে এই রিভার্টালটা লেখার সময় নেওয়া হয়েছে। এবং আমরাই যে শুধু নওফেল ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছি তা না, ইউনাইটেড নেশনসও নওফেল ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু তারা সেটার কোনো কিছুই পাবলিশ করেনি, আর আমরা পাবলিশ করেছি। অর্থাৎ তাদের নিউট্রালিটি, তারাও কিন্তু নওফেল ভাই ভালো বলতে পারবে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আমরা নওফেল ভাইয়ের কাছে জানতে চেয়েছি, আপনি তো শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময়টাতে, ছাত্রদের সাথে আপনার একটা কানেকশন ছিল, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, কি হয়েছে। ফলে আমরা এই রিভার্টালটা লিখতে গিয়ে তার অনেক কিছু আমরা তার কাছে জানতে চেয়েছি। আমরা তাকে ক্রিটিক্যাল প্রশ্ন করেছি। নভেল ভাই হয়তো সে কথা বলবেন, আমাদের একজন প্রফেসর তাকে এইসব প্রশ্ন করেছে, জানতে চেয়েছে। ফলে ওই রিভার্টালটার ভেতরে তিনিও ছিলেন এবং একই সাথে হাসান মাহমুদ, আমরা তার কাছেও জানতে চেয়েছি অ্যাজ এ ফরেন মিনিস্টার সেই সময় কি হয়েছিল। কারণ ইউনাইটেড নেশনস কিন্তু অনেকগুলো রেফার করেছে, এডুকেশন মিনিস্টার, ফরেন মিনিস্টার বা ফরেন মিনিস্ট্রির চৌহদ্দির মধ্যে পড়ে। আর পুরো রিপোর্টটা হয়েছে ছাত্র কেন্দ্রিক। তাহলে সবচাইতে ওই সময়ের বেস্ট পার্সনটা কে? শিক্ষামন্ত্রী। যে কি হলো সেখানে, ছাত্ররা যেহেতু আন্দোলন করেছে। ফলে রিবাটালটা লেখার সময় আমরা ওনাদের বক্তব্য নিয়েছি। রিবাটালটা যখন সাংবাদিকদের সামনে আমরা এনেছি, উই ওয়ার ভেরি লাকি যে ইন্ডিয়াতে ওনারা দুইজনই ছিলেন সেই সময়টাতে। নভেল ভাইকে আমরা পেয়েছি সেখানে, এবং হাসান মাহমুদ, পররাষ্ট্র জনাব হাসান মাহমুদ, তিনি একটি ব্যক্তিগত কাজে সেই সময় তিনি দিল্লি আসছিলেন। আমি এই সংবাদটা পেয়ে তখন বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের দুজন ডাকসাইটে মন্ত্রী আমাদের সাথে থাকবেন বা আমরা প্রস্তাব করেছি, সেটা দলীয় জায়গা থেকে আমাদের কিন্তু অনুমতি নিতে হয়েছে। দল আমাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারও রয়েছে সেখানে। ফলে সেই কারণে উনারা এই দুজন ছিলেন। এইটা একেবারেই, যেহেতু প্রোগ্রামটা আয়োজন করতে হয়েছে খুবই কম সময়ের মধ্যে, এবং নওফেল ভাইয়ের ইংরেজি সম্পর্কে আপনি জানেন, তার পাবলিক স্কিল সম্পর্কে, বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিশেষ করে উনার ভাষা যে স্কিল, এইটা আমি টপ প্রায়োরিটি দিয়েছি। সোজা কথা যদি আপনি জানতে চান আমার কাছে। আর হাসান মাহমুদের ক্ষেত্রেও ধরেছি। তার মানে এই না যে আমাদের অন্যান্য নেতা যারা আছে তাদের স্কিলে প্রবলেম আছে। মুশকিলটা যেটা হয়েছে সেটা হলো, হাসান ভাইকে নিয়ে এর আগে আমি জেনেভাতে একটা প্রোগ্রাম করেছি সেম রিভার্টাল নিয়ে। তো যেহেতু আপনি চিন্তা করে দেখেন, হাসান ভাইকে নিয়ে একটা প্রোগ্রাম জেনেভাতে করেছি, সেই একই মানুষ দিল্লিতে পাচ্ছি তাকে। তো আমি তো একটা হিউম্যান বিইং, আমার মাথাতে তো চট করে উনার নামটাই আসবে। এবং আমি অ্যাপ্রুভালও নিয়েছি সেখানে দলীয় ফোরাম থেকে, সর্বোচ্চ জায়গা থেকে আমি অ্যাপ্রুভাল নিয়েছি। আর নভেল ভাইকে ওইখানে আমন্ত্রণ করবার একটা বড় কারণ হচ্ছে, নভেল ভাই হচ্ছে এই রিভার্টালটার ভেতরে উনি, তার বক্তব্য আছে, তিনি সেই সময়ের ঘটনার সাথে অতপ্রতভাবে তার ওয়াকিবহাল। ইয়াংদের মধ্যে নভেল ভাইয়ের একটা অসম্ভব রকমের জনপ্রিয়তা আছে। নভেল ভাই খুব ভালো ইংরেজিতে কথা বলেন। নভেল ভাই ব্যারিস্টার, আইনি প্যাচ গুলো আপনি ভালো বুঝবেন। না, নভেল ভাইয়ের ব্যাপারে এই প্রশংসা করতে হবে, নভেল ভাই যতই মানা করুক না কেন। সো আমি এই ব্যাপারগুলোকে মনে করেছি। এখন দলীয় ফোরাম থেকে অনুমতি, আপনি ঠিকই বলেছেন। তার একটা ক্লিন ইমেজ কিন্তু আছে। হ্যাঁ? মানুষ তাকে পছন্দ করে। আমি যতটুকু মানুষের কাছ থেকে ফিডব্যাক পাই।
কিন্তু না হাসান এইটা একটু আপনাকে মাহমুদের বলে নেই। এটা না এটা একটু উত্তর বলে নেই। রাখেন। আমি আপনার এই এখন এই পেঁচালা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব না। I know where you are heading to. কিন্তু কথা হচ্ছে যে একটা কথা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, আমাদের সিনিয়র লিডার আছেন নানক ভাই, নাসিম ভাই, কামাল ভাই, তারপরে অনেক বড়, বড় লিডার এখানে আছেন। সুতরাং উনারা নয় কেন? কারণ আমাদের হাতে সময় ছিল আসলে লাইক 24 আওয়ার্স প্রস্তুতির ব্যাপার ছিল। দিস ইজ দি অনলি রিজন। আদারওয়াইজ আমাদের একটা পরিকল্পনাও আছে যে কলকাতা বেসড এখন এগুলোর তো ব্যাপার আছে। সুতরাং আমরা কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন সিআর যদি চিন্তা করেন। আমি পলিটিক্যাল ব্যক্তি হতে পারি, কিন্তু আমি যখন ওই সংগঠনকে অপারেট করি তখন আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি নিউট্রাল থাকারই চেষ্টা করবো, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ফলে আমার কিন্তু এই জায়গাতে চিন্তাটা ভিন্ন। আমি লেখালেখি বলেন, এই ধরনের প্রোগ্রামে বলেন, আমি চাই আমার মাধ্যমে যেন মানুষ ডিসিভড না হয়, আমি একটা পার্শিয়াল বক্তব্য না দেই, মন্তব্য না করি। ফলে আহ, উনাদেরকে এই কারণে আনা হয়েছে যে ইউনাইটেড নেশনস তো উনাদের কথাটা রাখেনি। উনার 5 ঘন্টার ইন্টারভিউ নিয়েছে ইউনাইটেড নেশনস, একটা লাইনও ওরা পাবলিশ করেনি। তাহলে তো আপনারা এটা তো উনার প্রতি অন্যায় হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের পাল্টা প্রতিবেদনটি দিলেন, তো ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে কোনো ফিডব্যাক কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কি রকম? তার ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশ ডেস্ক যিনি দেখেন, ভদ্রমহিলার নাম হচ্ছে লিনি। সেই ভদ্রমহিলার সাথে যখন মিটিং করেছি, তিনি আমাদের সামনেই সেটা উল্টাপাল্টা দেখছিলেন এবং বলছিলেন যে শি ওয়াজ সো সারপ্রাইজ। আমরা তাকে অনেকগুলো পয়েন্ট বলেছি সেইটা। এরপরে আমরা মিট করেছি একজন কংগ্রেসম্যানের সাথে, আম, আমেরিকাতে একজন কংগ্রেসম্যানের সাথে আমরা মিট করেছি। আমরা লয়ার প্যানেলের সাথে মিট করেছি। দে আর ভেরি মাচ ক্লোজ টু ট্রাম্প প্রশাসন, তাদেরকে। তারপরে ইউনাইটেড নেশনস এর আরো দুজন কর্তা ব্যক্তি যারা হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ানের ইউর পার্লামেন্টের, আমরা তাদের সাথে মিশেছি। এরপরে আমরা ফিনল্যান্ডের যিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী, ওনার নাম হচ্ছে সামথিং কালেব, আমি আসলে ভুলে গেছি। সেই ফিনল্যান্ডের মন্ত্রী, তিনি তিনি তার বিস্ময় প্রকাশ করেছেন যে এ কি, এগুলা শুনে। তো সুতরাং এই ফিডব্যাকটা আমরা পেয়েছি। আসলে মুশকিলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রির অনেকেই আসলে আমাদের যেই ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারে যে একেবারেই ওয়াকিবহাল পুরাপুরি তা আমি বলবো না। উনাদের মধ্যে অনেক ধরনের মিস আইডিয়া আছে, মিসকনসেপশন আছে। এইটা হয়েছে ডেফিনেটলি সরকারিভাবে যখন আপনার মিথ্যাকে প্রমোট করা হয়, গুজবকে প্রমোট করা হয়। আপনি দেখেন ইউনুস যেখানে যায় সে ওই যে চোথার মতো একটা কাগজ নিয়ে যায়, বিরাট বড়, দেখবেন তার হাতে একটা বই থাকে, সবাইকে ধরা ধরা দিয়ে আসে হাসতে হাসতে। ফলে রাষ্ট্রীয়ভাবে যখন মিথ্যাকে প্রমোট করা হয় সেই মিথ্যার সাথে কিন্তু পারাটা দুষ্কর। ফলে আমরা আমাদের মতো করে পাচ্ছি এবং মানুষজন ফিডব্যাক দিয়ে তারা বিস্ময় প্রকাশ করছে, তারা এটা অ্যাড্রেস করবে বলছে। আমরা ভলকার টুর্কের ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি, তার বিরুদ্ধে কোন কোন ফোরামে যাওয়া যায় আমাদের লয়ার্স প্যানেল কাজ করছে। এই তো। জি, বুঝতে পেরেছি। তবে আমি একটা জিনিস শুনেছি যে ডক্টর ইউনূসের পিআর এত স্ট্রং, আপনারা কোথাও যাওয়ার আগেই তারা ওই জায়গাগুলোতে সব তাদেরকে ব্রিফ করে রাখে। সো আপনাদের কর্মকাণ্ডগুলো খুব বেশি ভালো ফল কি পাবে বলে মনে করেন? খুব দ্রুত আরকি? আমি খুবই এটার ব্যাপারে আশাবাদী, বিকজ আমি ব্যক্তিগতভাবে পুরো ইউরোপ চষে বেরিয়েছি। জি। ইউরোপের বিভিন্ন কর্তা ব্যক্তির কাছে গেছি, আমেরিকার বিভিন্ন লয়ার্স, কংগ্রেসম্যান, তারপরে আপনার পলিসি মেকার্স, ইংল্যান্ডের বিভিন্ন বিভিন্ন জায়গার পলিসি মেকার্স, এমপিস। মোটামুটি গত 1-1.5 বছরে আমি প্রায় 60-70 জন মানুষের কাছে গেছি, তারা যারা এই পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক। সো আমি গেছি, বলছি, বা আমি শুধু না, মানে এখানে আমি ব্যাপারটা না, আমরা আমাদের টিম বিভিন্ন জায়গা থেকে গেছে, কথা বলছে, ইমেল করছি। সো উই আর ওয়ার্কিং অন ইট। জি, জি। মুহিবুল চৌধুরী, আপনি যদি একটু বলতেন, দেখেন এখানে দর্শকরা অনেকে কমেন্ট করছেন যে সিনিয়র নেতাদেরকে দায়িত্ব থেকে এখন উপদেষ্টা করে তাদেরকে মানে যারা নতুন তরুণ প্রজন্ম তাদেরকে সামনে নিয়ে আসার আমরা দেখলাম। সজীব ওয়াজেদ জয়, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে। সেখানে তিনি আহ অনেক অনেক রকম ভাবে এটিকে ব্যাখ্যা করছেন। নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসে এমনটি শুনছি। সজীব ওয়াজেদ জয় এখন সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন, শেখ হাসিনা অবসরে যাবেন। ব্যাপারটি কি একটু খোলাসা করবেন নাকি? হ্যাঁ, দেখুন, তিনি সরাসরি কিন্তু এই কথাটা বলেননি। আর সজীব ওয়াজেদ জয় তিনি রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আছেন।
আপনারা যদি তাকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম, তার পেশাদারি যে জীবন, সবকিছু মিলিয়ে যখন আমরা তাকে দেখব, তিনি কিন্তু সরাসরি রাষ্ট্রীয় পলিসি মেকিং মানে যে বডি, সেখানে কিন্তু উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন, এবং তিনি রাষ্ট্রীয় পলিসি মেকিং বডিতে থাকা মানে কিন্তু রাজনীতিতেই থাকা। তারপরে আমাদের যে সমস্ত প্রচারগুলো হয়েছিল, 14 সালে হয়েছে, 18 সালে হয়েছে, রাজনৈতিক প্রচার অভিযান, সেগুলো সবকিছুতেই তিনি ছিলেন। তো সুতরাং তিনি রাজনীতিতে আসবেন এই কথাটা এইটা আসলে আমাদের জন্য ভুল হবে। তিনি রাজনীতিতে না, ছিলেন। রাজনীতিতে আসার কথা বলিনি। আমি বলেছি তিনি নেতৃত্বে আসছেন। মানে শেখ হাসিনার পরের ধাপে বা শেখ হাসিনার পরিবর্তে হোয়াটএভার যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সেই মতো করে নেতৃত্বে আসছে কিনা। না, নেতৃত্ব সেটা সময়ই বলবে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত কি হবে আমাদের দলে। বাংলাদেশের মানুষের যে আবেগ, বাংলাদেশের মানুষের যে অনুভূতি, প্রথম আবেগ এবং অনুভূতিটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হারানোর পরে মানুষের মধ্যে যেই মানে আক্ষেপ, যেই দুঃখ, যেই বেদনা, যেই ক্রন্দন আমরা দেখছি, এবং মানুষের যে সেই চাহিদাটা হচ্ছে প্রথমত যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরত গিয়ে তিনি যেভাবে দেশকে সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেটা তারা আরেকবার দেখতে চায়। তারা যেই ভয়াবহতা দেখলো গত 18 মাস ধরে, এখন বাংলাদেশের মানুষের সেটা হচ্ছে 1 নম্বর দাবি। এখন বিষয়টা হচ্ছে এই কার্যকলাপগুলো করার জন্য আমাদের যে অভিজ্ঞ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে কারাগারে গিয়ে স্বজনহারা হয়ে তারা কিন্তু আজকের এই পর্যায়ে পৌঁছেছেন, তাদের সেই অভিজ্ঞতা নির্দেশনা, সেগুলোর সাথে আলোচনা করে আমরা যারা কর্মী পর্যায়ে যারা আছি, আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি, এবং সারা বিশ্বে কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে। এটা এখন পদ পদবি দেওয়ার মাধ্যমেই যে আসলে একটা দল সংগঠিত হয় তা কিন্তু নয়। হ্যাঁ, দলের সংগঠন কিন্তু কর্মী এবং নেতৃবৃন্দের যে কার্যক্রমের উপর। এখন আপনি পদ থাকতে পারে আপনার, কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনি আপনার আদর্শের কাজটা